ঈদ উৎসবের অপেক্ষায় দেশ জাতীয় ঈদগাহ ময়দানে 5 স্তরের নিরাপত্তা। প্রস্তুত বাণিজ্য মেলার পুরাতন মাছও মধ্যপ্রাচ্য ও ইউরোপে ঈদ উল ফিতর উদযাপন। 8 বছর পর মা ছেলের একসঙ্গে ঈদ উদযাপন। লন্ডনে তারেক রহমানের নামাজ আদায়। এপ্রিলে দেশে ফিরতে পারেন বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। ঈদযাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি, শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, সড়কে ঝরল 12 প্রাণ। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। ব্রিফিংয়ে প্রেস উইং। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিলেছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। এবং ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের পাশে বাংলাদেশ, পাঠানো হলো 16.5 টন ত্রাণ সহায়তা। প্রস্তুত আছে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল, জানালো সেনাবাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকছে সিসিটিভির নজরদারি। আমরা 2 ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে। গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন। আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটাকে প্রতিহত করব। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। নামাজ শেষে মুঘল ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বের হবে ঈদ আনন্দ মিছিল। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো, মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মন্ত্রণালয়ের যৌথ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা সহ দেশের কিছু জায়গায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। সকালে ঈদের জামাতে শিশু ও নারীসহ মুসল্লিরা অংশ নেন। ভেদাভেদ ভুলে একই দিনে ঈদ উদযাপনের আহ্বান তাদের। পাশাপাশি দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু জায়গায় ঈদ উল ফিতরের জামাত আদায় করা হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ।
রাজধানীর পান্থপথে সকাল 7:15টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন শিশু, নারী সহ মুসল্লিরা। ঈদের জামাত হয়েছে মালিবাগ সহ আরো কয়েকটি এলাকায়। ভেদাভেদ ভুলে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের রীতি চালুর দাবি তাদের। দেশে যে চলমান সংকট বা চলমান যে সমস্যা আছে এগুলো যাতে আল্লাহ দূর করে দেয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো খুব ভালোভাবে চেয়েছি। এক আল্লাহ এবং নবী এক, কোরআন এক, সবই এক, কিন্তু আমরা কেন দলে দলে বিভক্ত হয়ে গেছি? আমরা চাই সকলে একসাথে যে আমরা বাংলাদেশে একসাথে ঈদ করতে পারি। 24 ঘন্টার মধ্যে একটা তারিখ, 24 ঘন্টার মধ্যে একটা বার হয়। সুতরাং এই বারের মধ্যে সমস্ত পৃথিবীতে একটা দিন সংগঠিত হবে। সেই দিনই ঈদ করবে, সেই দিনে আরাফা করবে, সেই দিনে আশুরা করবে, রোজা করবে এবং সেই দিনই ঈদ করবে। ঈদের জামাতে অংশ নিয়ে উৎফুল্ল শিশুরাও। ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদের জামাত পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ মজাই লাগে। ঢাকার বাইরেও আদায় করা হয়েছে ঈদের নামাজ। ময়মনসিংহ নগরীতে অনুষ্ঠিত জামাতে 2 শতাধিক মানুষ অংশ নেন। নামাজ আদায় হয়েছে চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর ও বরিশালে। 21 বছর পর্যন্ত আমরা এখানে নামাজ আদায় করি। আজকে অত্যন্ত খুশির দিন। আমরা এই ঈদ উপলক্ষে এখন নামাজ শেষে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাফেরা করব। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশবাসীর মঙ্গল কামনা করা হয়েছে মুন্সিগঞ্জে। সৌদির সাথে মিল করে আমরা নামাজ পড়ি, আমরা সব ইসি করে আমরা সারা জীবন এইভাবে পড়ে আসি। পূর্ববর্তী প্রজন্ম করছে এবং ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই চলবে। এছাড়াও দিনাজপুর, জামালপুর সহ দেশের 20 জেলার কিছু এলাকায় উদযাপন করা হয় ঈদ। মাসুদুর রহমান, সময় সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন করা হলো পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদে মসজিদে স্থানীয়দের পাশাপাশি জামাতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। লাখো মুসল্লি নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। রাজধানী রিয়াদের কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই জামাতে বিশ্বের প্রত্যেকটি মুসলমানের জন্য বিশেষভাবে দোয়া মুনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহকার অন্যান্য দেশের। সবাই একসাথে নামাজ পড়ে ভ্রাতৃত্ববোধের বন্ধন থেকে, ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করি। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ধ্বংসস্তূপের মাঝে নামাজ আদায় করেন। কাতারের আল বায়ানে একটি স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় ও প্রবাসী সহ কয়েক হাজার মানুষ। একই দিন কুয়েতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ ও ফারওয়ানিয়াতে। পরিবার ছেড়ে, মা বাবা থেকে, সন্তান, ওয়াইফ ছেড়ে মনে করেন একটা বহুত কষ্টের জন্য। যদিও আমার এই দেশের মাটিতে প্রথম ঈদ, তারপরে এই মনটা কিন্তু দেশের মাটিতেই রয়ে গেছে। মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানী মালে সহ এর আশপাশের শহরগুলোর মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। এছাড়া এদিন ইতালি, জার্মানি, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে ঈদের জামাতে নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসার পাশের স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাও স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদের নামাজে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা MM মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৈসর M আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মীর শাহ আলম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা চলতেছে, তো এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় এখানকার চিকিৎসকদের পরামর্শক্রমে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফেরত যাওয়ার একটি পরিবেশ সৃষ্টি হবে। সবশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সময় 3 মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, উদারপন্থী দলগুলোকে সুযোগ কম দেওয়া হলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল। নির্বাচন আয়োজনে টালবাহানা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। ঈদ উল ফিতর সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি। বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের চীন সফর, আগামী নির্বাচন, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি আর কি। সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। বিএনপির জনপ্রিয়তার ভয়ে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করছে, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ লিবারেল পার্টিগুলোকে বাধাগ্রস্ত করা হলে উত্থান ঘটবে জঙ্গিবাদের। উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওই থেকে কীভাবে কমানো যায়, জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। সরকারের কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বিএনপি মহাসচিব গণহত্যার জন্য জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এর সিদ্ধান্তটা নেবে জনগণ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর। করোনার চেয়ে ঈদ শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতদিন নির্বিঘ্ন চললেও শেষ সময় এসে ট্রেনেও কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করে কিছু ট্রেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঈদ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। তসলিম তৌহিদ ও তানভীর হাসান মেঘকে সঙ্গে নিয়ে ঈদযাত্রার শেষ দিনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলামিন তুষার। যাত্রীরা একরকম ধরেই নিয়েছেন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদের দেখা মিলতে পারে আজ, তাই তো আর সময় নেই, ফিরতে হবে আপনজনদের কাছে।
শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড়। লঞ্চগুলোর ডেক, কেবিন, এমনকি ছাদেও ছিল যাত্রীতে ভরপুর। তবে কেউ কেউ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশও করেন। গতবারের থেকে এবারে ডাবল থেকে ডাবল আর কি। অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে। গুলিস্তানের পর থেকে প্রচুর জ্যাম। বছর থেকে মনে হচ্ছে ডিসিপ্লিন খারাপ, আইন শৃঙ্খলা বাহিনী ওরকম ভাবে কাজ করতে আছে না। শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। অন্যান্য ঈদের বাজার থেকে এবার ঈদের বাজার খুবই মন্দা গেছে ভাই, কারণ ছুটি বেশি দিন আর যাত্রী ভাইয়া ভাইয়া চলে গেছে। আসছি, টিকিট পেয়ে গেছি, বাট দ্য থিং ইজ দ্যাট বাস নাই। ভাঙ্গা ছুটি হতে মানে আসতে ধীরে গেছে, রিল্যাক্সে। প্রচুর পরিমাণ ইউজ পরিমাণ গাড়ি আছে টার্মিনালে, কিন্তু ওই পরিমাণ যাত্রী নাই। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসে নির্ভেজাল ট্রেনের শিডিউল, তাই তো শেকড়ের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ। যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি। কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের। বাংলাদেশের ইতিহাসে মনে হয় কখনো এত সহজ ঈদযাত্রা হয় না। ট্রেন চলে গেছে, আমি মিস্টেক করছি। এই যে আমার টিকিট, এখন তো ভেতরে উঠলে আবার টাকা নেবে, আমি কি করব? আমি বাধ্য হয়ে উপরে উঠছি। আমরা চাই আমাদের পরিবারের সাথে ঈদ আনন্দটা উপভোগ করতে, এই কারণে আমরা যাচ্ছি। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ঈদকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি। কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি চলে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না, কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দেই নাই। এবং আমাদের যে কর্মচারী আছে রেলে, তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে, এমনটাই আশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী স্তানবীর রূপল এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন জুম্মান সাদিক জ্যাভলিন। প্রথমে যাচ্ছি স্তানবীর রূপলের কাছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর, যদিও আগামীকালকে যদি চাঁদ দেখা যায় তাহলে পরশুদিন ঈদ উল ফিতর। যদিও মানুষজন এরই মধ্যে সব হিসাব নিকাশ মিলিয়ে ধরেই নিয়েছেন যে কালকেই ঈদ হতে যাচ্ছে। সেই বিবেচনায় আজকে শেষ দিনের ঈদযাত্রা এবং ঈদযাত্রার শেষ দিনের যে চিত্র, সেই চিত্র অন্য সমস্ত বছরগুলো ছাপিয়ে এখন একদমই স্বস্তিদায়ক এবং নির্বিঘ্ন একটি চলাচল ব্যবস্থা। এবং দেখা যাচ্ছে যে সদরঘাটের এই মুহূর্তের যে চিত্র, সবগুলো রুটের লঞ্চ, সেই লঞ্চগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারা সন্ধ্যার পর পর একে একে তাদের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে। তবে তার আগে পর্যন্ত অন্যান্য বছরগুলোতে শেষ দিন যেমন দেখা যায় যে ছাদের উপরে পর্যন্ত উপচে পড়া ভিড় এবং লোকারণ্য থাকে, কিন্তু এবার সেই চিত্রটা অনেকটাই ভিন্ন। ডেকে যাত্রী আছে, কেবিনগুলো এখনও ফাঁকা পাওয়া যাচ্ছে এবং মানুষজন যারা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। এবং ভাড়া নিয়েও এবার তাদের শেষ দিনের যে এক ধরনের কারসাজি থাকে, এক ধরনের দর কষাকষি থাকে, সেরকম দর কষাকষিও আমরা খুব একটা দেখতে পাইনি। তো এবং মানুষজন যারা শেষ দিন এই ঈদের জন্য বাড়ি যাচ্ছেন এবং তারা নির্বিঘ্নে যেতে পারে, এবার আসলে তারা স্বস্তি প্রকাশ করছেন। এবং অন্যান্য ট্রেন এবং বাস স্টেশনের মতো এখনও এখানে হাঁকডাক কিন্তু চলছে যে যাত্রী কে কার লঞ্চে বেশি যাত্রী তুলতে পারবেন। তবে এখানের যে দিক নির্দেশনা আছে যে ছাদে যাত্রী ওঠা বা না ওঠা, সেরকম দিক নির্দেশনার বালাই নেই, কারণ বেশ স্বাচ্ছন্দ্য নিরাপদভাবেই এখন ঈদ যাত্রা চলছে লঞ্চগুলোতে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন জ্যাভলিন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন, যেটি এখানে আমরা দেখছি আসলে কিছুক্ষণ আগ থেকেই যে ট্রেনগুলো যাচ্ছে কোনোটির ছাদেই আসলে এখনও পর্যন্ত সেরকম উপচে পড়া ভিড় আমরা দেখিনি, বরং কিছুক্ষণ আগে যেই সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামগামী সেটি গেল, একেবারে বলতে গেলে সেখানকার 50% আসন সেটি ফাঁকাই কিন্তু আমরা দেখলাম। এবং এখন যেটি যাচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই যমুনা এক্সপ্রেস, সেটিও আমরা দেখছি যে খুব বেশি যে ভিড় রয়েছে তা নয়, আসনের সংখ্যার বিপরীতে যে পরিমাণ মানুষ সেটি আছে। এর পাশাপাশি স্ট্যান্ডিং
সিন্ডিকেটের কিছু মানুষ আমরা দেখছি, তবে সেটি কিন্তু মোটেও যে প্রতি বছরের যে চিত্র তার সঙ্গে একেবারেই আলাদা। মানে ঈদ যাত্রার যেই ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র নেই। অনেকটাই স্বস্তিতে আজকের শেষ দিনে ঈদ যাত্রা যেটি সম্ভাব্য, সেটি কিন্তু আমরা দেখছি আজকেও বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই মানুষ ঘরে ফিরছেন। এবং এখানকার যারা যাত্রীরা আছেন নির্দিষ্ট সময়ে তারা স্টেশনে এসেছেন। শিডিউল বিপর্যয় এখনো পর্যন্ত হয়নি, গত দুদিনের মতোই কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখানে হয়নি। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন, মূলত এবারে আরও একটি বড় কাজ করেছে, যেটি প্রত্যেকটি ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনগুলো কিন্তু সঠিকভাবে কাজ করেছে। বিভিন্ন সময় আমরা দেখি যেটি একটি দুটি ট্রেনের ইঞ্জিন কিন্তু প্রতি বছরই বিঘ্ন ঘটে বা সেটি কারিগরি ত্রুটির কারণে আমরা বেশিরভাগ সময় দেখি যে কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হয় এবং সেটির বাড়তি চাপ কিন্তু অন্যান্য ট্রেনগুলোতে গিয়ে পড়ে। অর্থাৎ একই রুটের যে অন্যান্য ট্রেন রয়েছে সেই যাত্রীরা কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলোর ট্রেনে উঠে যায় এবং তখনই বিপত্তিটা বাধে, ছাদে উঠতে হয় বাধ্য এবং স্ট্যান্ডিং টিকিট উপেক্ষা করেও কিন্তু গাদাগাদি করে বগির ভিতরে, কোচের ভিতরে যাত্রীরা যান। সেই চিত্রটি এবারে নেই, অনেকটা স্বস্তিতেই শেষ মুহূর্তের যেই বাড়ি ফেরা সেটি চলছে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর বিমানবন্দর থেকে। ঈদযাত্রার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। দুপুরে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানান তারা। 4 দিনের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ঢাকা বেইজিং এর মধ্যে। ডক্টর ইউনূসের এই চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা ঐতিহাসিক মিটিং হয়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের সফলতার চিত্র তুলে ধরেন তার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। বলেন, ঐতিহাসিক এই চীন সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পানি সম্পদ এবং শিল্পায়ন। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। মোংলায় আরেকটি ইকোনমিক জোন করার আগ্রহের পাশাপাশি $210 কোটি চীনা বিনিয়োগ আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা প্রায় 100-এর বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট, সিইও অথবা চেয়ারম্যান। $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। দেশের টাকা দেশে রাখতে লোন নির্ভর নয়, বিনিয়োগ নির্ভর সব চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনো আছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 16.5 টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সকালে সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে 2টি বিমানে করে শুকনো খাবার সহ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। এবার বিপর্যস্ত মিয়ানমারের পাশে প্রতিবেশী বাংলাদেশ। 2টি বিমানে পাঠানো হলো 16.5 টন শুকনো খাবার। বিমান ও সেনাবাহিনীর সমন্বয়ে এসব খাবার পাঠানো হয়। রোববার সকালে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে কার্যক্রম পরিদর্শনে যান সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় শুধু শুকনো খাবারই নয়, পাঠানো হচ্ছে চিকিৎসা সামগ্রীও। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ত্রাণ সহায়তার পাশাপাশি সামরিক ও বেসামরিক পর্যায়ে 2টি চিকিৎসক দলও প্রস্তুত রাখা আছে বলে জানানো হয়। সেনাবাহিনীর একটা মেডিকেল টিম 10 সদস্যের এবং অসামরিক ডাক্তারদের সামনে 11 সদস্যের আরেকটা টিম প্রস্তুত রয়েছে। আমাদের 2টা মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, আমাদের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। মিয়ানমারের যে অথরিটি তারা আমাদের উদ্ধারকারী দল এবং আমাদের ডাক্তারদের যে দল আছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা এখনো প্রস্তুত নয়। যখন তারা প্রস্তুত হবে আমরা ইমিডিয়েটলি যোগাযোগ রাখছি, আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। সেনাবাহিনী জানায় মিয়ানমারের চাহিদা সাপেক্ষে সহায়তা দেবে বাংলাদেশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ভিড় এড়াতে জাতীয় চিড়িয়াখানায় করা হচ্ছে 28টি গেট, যা খোলা থাকবে সকাল 9টা থেকে। এভাবেই দুপুরের খাবার শেষে মা সজারু আগলে রেখেছেন তার নবজাতক সন্তানকে। যেসব অভিভাবক এবার পরিকল্পনা করছেন ঈদে শিশুদের নিয়ে রাজধানীর কোথাও ঘুরতে যাবেন, তাদের জন্য অপেক্ষা করছে 2 নবজাতক সহ মা সজারু। রোববার জাতীয় চিড়িয়াখানায় চলছে ঈদকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি। প্রকৃতির সান্নিধ্যে পরিবারকে নিয়ে যারা সময় কাটাতে চাচ্ছেন, বাঘ, হরিণ, সজারু, উট পাখিও তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। বসে আছি জাতীয় চিড়িয়াখানার বকের রাজ্যে। এখানে প্রায় 1000 থেকে 1200টি বক রয়েছে, যারা প্রত্যেকদিন 88 কেজি পুঁটি মাছ সহ নানান ধরনের মাছ খেয়ে থাকেন। আসন্ন ঈদ উপলক্ষে তাদেরও রয়েছে বাড়তি আমেজ। এছাড়াও এখানে রয়েছে 107 প্রজাতির প্রায় 3000 প্রাণী। টাইগারে গরম লেগেছে জন্য গোসল করছে। আজকে একটু ভিড় কম একদম, তাই আমি আজকে নিয়ে এসেছি। পাখি দেখেছি, বিভিন্ন প্রজাতির গাধা দেখেছি। প্রতি বছরের মতো এবারও প্রায় 1 লাখের বেশি দর্শনার্থী প্রত্যাশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থানার পুলিশ এখানে কাজ করবে, টুরিস্ট পুলিশকে আমরা করছি, তারাও এখানে করবে। র্যাবের সাথে আমরা যোগাযোগ করছি, র্যাবকে আমরা পত্র দিচ্ছি, সেটা সেনাবাহিনী টহল আছে, সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে। এবছর ভিড় এড়াতে মূল কাউন্টারের সঙ্গে থাকছে 28টি টিকিট কাউন্টার এবং মোট 17টি প্রবেশ পথ। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চৈত্রের মাঝামাঝিতে এবার ঈদুল ফিতর হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলে সুখবর দিল আবহাওয়া অফিস। তবে এপ্রিলের 2 তারিখের পর থেকে উষ্ণতা আরও বাড়তে পারে। ঢাকাসহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানায় আবহাওয়া অফিস। চৈত্রের দুপুরে রৌদ্রোজ্জ্বল আকাশ, শুষ্ক প্রকৃতি, রুগ্ন পাতা, শুরু হয়েছে গরমের দাপট। উষ্ণতায় কিছুটা স্বস্তি পেতে শিশুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ছে লেকের পানিতে। তাপ থেকে রক্ষা পেতে কেউ বা গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন। এই অবস্থায় ঈদের দিন তাপমাত্রা কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। রোদের যে পরিমাণ তাপ, হাঁটতে অনেক একটু কষ্ট হচ্ছে। দিনেও গরম, রাতেও গরম, টিকা যায় না। ঘাম পড়তাছে, আবার রোজা রেখে রোদ, সবারই কষ্ট হচ্ছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে, বৃষ্টি নাই, বাদল নাই। ঈদের দিনে তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। গেল 2 দিনের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কম। সেই ধারাবাহিকতায় ঈদের দিন তীব্র গরম অনুভব হবে না বলে জানায় আবহাওয়া অফিস। ঈদের দিন যেটা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে যদি এখন যে নর্থ ওয়েস্টার পিরিয়ড, যদি কোনো সিগনিফিক্যান্ট ক্লাউড মেঘ এসে যায়, সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে ওই লোকালাইজ অনুযায়ী সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি সেই সিভি ক্লাউড যদি না আসে, তাহলে আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে। তবে ঢাকা সহ কয়েকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে বলেও জানান এ আবহাওয়াবিদ। হালকা থেকে মাঝারি ধরনের হিটওয়েভ আমরা পেয়েছি। 30শে মার্চ আজকে কিছুটা কমে আসতে পারে, আগামীকালকেও আজকের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের 2 তারিখের পর থেকেই তাপপ্রবাহ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আজকে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।